হয়রানি হচ্ছে, হয়রানি তো হবেই, হয়রানি হবে আর সেটাকে মেনে নিতে হবে। আর আমি তো আরো এক কাঠি ওপরে গিয়ে বলবো হয়রানি হতেই হবে। যদি না মানতে পারেন তাহলে আপনি রোহিঙ্গা, বাংলাদেশি অনুপ্রবেশকারী, দেশদ্রোহী, ঘুষপেটিয়া। আমি এ কথা বলছি না, আমি বললেই বাকি এসে যায়, আমি বলারই বাকি। এই কথাগুলো এখন পশ্চিমবঙ্গের যে সমস্ত মানুষজন দাবি করছেন যে এসআইআরটা একটু সুষ্ঠুভাবে হলে খুব ভালো হতো, মানুষের এত হেনস্থা, এত হয়রানি, এগুলো যদি বন্ধ হয় তাহলে খুব ভালো হয়, এই দাবি যারা সামনে রাখছেন তাদের শুনতে হচ্ছে এই কথাগুলো যে তারা হচ্ছেন দেশদ্রোহী, রোহিঙ্গা, বাংলাদেশি অনুপ্রবেশকারী, ঘুষপেটিয়া। এবং এই কথাগুলো শুধুমাত্র সমর্থক, অনুগামী, আমি তো রাজনীতি ঠিক বুঝি না কিন্তু আমার অমুককে খুব ভালো লাগে, এরা শুধুমাত্র যে বলছেন তা নয়। এখন দেখা যাচ্ছে আমাদের দেশের মন্ত্রীও সে কথা বলছেন। আমাদের রাজ্যের বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং তারই সঙ্গে দেশের প্রতিমন্ত্রী, শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী, তিনিও এই কথাই বলছেন যে হয়রানি তো হবেই, হয়রানি হলে আপনাকে মেনে নিতে হবে। আর হয়রানি যদি আপনি মানতে না পারেন তাহলে আসলে ব্যাপারটা হলো, বাংলায় একটা কথা আছে না, যারে দেখতে নারী তার চলন বেঁকা। মানে হচ্ছে যে আপনি যাকে অপছন্দ করেন তার কোনো কথাই আপনার ভালো লাগবে না, সে কোনো ভালো কাজ করলেও আপনি মুখ বেঁকিয়েই চলে যাবেন, কারণ তাকে আপনার পছন্দ নয়। এর উল্টো কোনো কথা তো নেই। যদি এর উল্টো মনোভাবটা বোঝানোর কোনো কথা থাকতো তাহলে হয়তো বলা হতো যারে প্রাণে ধরি তার জুতো নিজের মুখে মারি। মানে যাকে পছন্দ করি সে হাজারটা খারাপ কাজ করলেও আমি চিৎকার করে বলবো সে কি ভালো কাজ করেছে। আমাকে জুতো মেরে সে চলে গেলেও আমি বলবো ধেই ধেই করে নেচে, আহা আহা কি ভালো কাজটাই না আপনি করলেন। এখন আপনি হতে পারে পশ্চিমবঙ্গের এমন একজন মানুষ যিনি বলছেন এসআইআর হওয়াটা খুবই জরুরি, এসআইআর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া, ভুয়ো ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা হওয়াই উচিত, আসল ভোটারদের নাম থাকা উচিত, এই এসআইআর প্রক্রিয়া হওয়া উচিত। এবং তার সঙ্গে সঙ্গে আপনি যদি বলেন যে এই এসআইআর এর মতো এত গুরুত্বপূর্ণ প্রক্রিয়াটাই যদি আরেকটু ভালোভাবে হতো, সিস্টেমেটিক ভাবে হতো, এভাবে যদি মানুষকে হেনস্থা, হয়রানির সম্মুখীন না হতে হতো, বারবার করে লাইনে গিয়ে না দাঁড়াতে হতো, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে নিজেদের কাজ, নিজেদের ব্যবসা, সমস্ত কিছুর ক্ষতি যদি করতে না হতো তাহলে খুব ভালো হতো। তাই এসআইআর প্রক্রিয়াটা সঠিকভাবে হোক, এই দাবি যদি আপনি একবার রেখে দেন, ব্যাস সঙ্গে সঙ্গে আপনার দিকে প্রশ্ন ধেয়ে আসবে হয়রানি হচ্ছে তো কি হয়েছে, একটু তো হয়রানি হবেই, এত অসুবিধা কিসের, দেশের জন্য এইটুকু করতে পারবে না, একটু লাইনে দাঁড়াতে পারবে না, বাবা এত অসুবিধা তোমার, কেন দাঁড়াবে না তুমি লাইনে? কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে যখন এসআইআর এর শুনানির জন্য লাইনে দাঁড়াতে গিয়ে মানুষের যে হয়রানি হচ্ছে সেই নিয়ে প্রশ্ন করা হচ্ছে, দেখুন এই ধরনের প্রশ্নগুলোর না মিষ্টি মিষ্টি উত্তর দিতে দিতে বিজেপি মনে হয় ফেড আপ হয়ে গেছে। তো সেই কারণে সুকান্ত মজুমদারকে এখন যখন প্রশ্ন করা হচ্ছে তিনি বলছেন হয়রানি তো হবেই, এইটুকু হয়রানি তো মেনে নিতেই হবে, পৃথিবীতে হয়রানি ছাড়া কোন কাজটা হয়, অতএব হয়রানি আপনাকে মেনে নিতেই হবে। তারই সঙ্গে সুকান্ত মজুমদার আবার প্রশ্ন করছেন, কটাক্ষ করছেন তিনি সাধারণ মানুষ যারা হয়রানির অভিযোগ করছেন তাদের কটাক্ষ করে সুকান্ত মজুমদার বলছেন যে এসআইআর এর শুনানিতে লাইনে দাঁড়াতে হবে, এটাকে যদি আপনি হয়রানি বলে মনে করেন তাহলে কি ওই যে ভোট দিতে যে লাইনে দাঁড়ান সেটাকেও হয়রানি বলেই মনে করেন, ওটাও আপনার কাছে হয়রানি? ভাবুন ভাবুন, বুঝুন, কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কথা বলছেন, একজন শিক্ষিত মানুষ, অধ্যাপক মানুষ, তিনি বলছেন, এটা তো ভাবতে হবে, বুঝতে হবে। তারই সঙ্গে সুকান্ত মজুমদার আরো কটাক্ষ করছেন, তিনি বলছেন যে আর এই হয়রানি, এইটুকু হয়রানি যদি আপনি না পোহাতে চান তাহলে বরং নির্বাচন বন্ধই করে দেওয়া হোক, আর প্রত্যেক বছর মুখ্যমন্ত্রী থেকে যান মমতা বন্দ্যোপাধ্যায়, এভাবেই চলুক গোটা বিষয়টা। তার মানে কি দাঁড়াচ্ছে, আপনি আজ একজন দেশের নাগরিক হিসেবে যদি প্রশ্ন তোলেন যে আমারই ট্যাক্সের টাকায় প্রশাসন চলছে, পাবলিক সার্ভেন্ট তারা রয়েছেন পাবলিককে সার্ভিস দেওয়ার জন্য, সেই প্রশাসনের কাছে যদি পাবলিক দাবি রাখে যে একটু হয়রানিটা কম করলে ভালো হয়, আপনারা সিস্টেমেটিক ভাবে কেন বিষয়টা করছেন না, কেন হয়রানি হচ্ছে এই প্রশ্ন যদি তোলা হয় তার মানে আপনি দিদিকেই মুখ্যমন্ত্রী করে রেখে দিতে চান, তার মানে আপনি চটি চাটা। সুকান্ত মজুমদার এখানেই শেষ নয়, আরো কথা বলেছেন, তিনি বলছেন পৃথিবীতে কোনো কাজই হয়রানি ছাড়া হয় না, হয়রানি তো থাকবেই যে কোনো কাজে, সেই হয়রানিটা মেনে নিয়েই কাজটা করতে হবে। দেখুন পড়াশোনাতেও তো কত হয়রানি রয়েছে, আরো বেশি হয়রানি, মোটা মোটা কত বই পড়তে হয়। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, তার হচ্ছে এই যুক্তি, হয়রানির প্রশ্ন করলে যদি যুক্তি এটা হয় যে এইটুকু হয়রানি মানতে না পারলে নির্বাচন বন্ধ করে দাও, তাহলে আপনি বিদ্যাসাগর মহাশয়ের নাম শুনেছেন? উনি তো রাস্তার আলোয় পড়াশোনা করেছিলেন, তাহলে আমরা বাড়ির আলো টালো নিভিয়ে সবাই রাস্তায় গিয়ে দাঁড়াই, রাস্তার আলোতেই পড়াশোনা করব। আমরা এবার একটু বেটার কিছু কেন চাইবো? কারণ ওটা তো হয়, রাস্তার আলোয় গিয়ে পড়াশোনা, ওই কষ্টের মাধ্যমে পড়াশোনা করা, ওটা তো সম্ভব, বিদ্যাসাগর দেখিয়ে দিয়ে গেছেন, তাহলে আমরা সেটাই করব। আমরা আর একটু বেটার ফেসিলিটি, বেটার পরিষেবা এগুলো চাইবোটা কেন? লাইনে দাঁড়ানোর হয়রানি আর মোটা মোটা বই
পর আর হয়রানি দুটোকে যদি এক করে দেওয়া হয়, এই দুটোকে যদি প্যারালাল রেখে এই দুটো তুলনা করা হয়, তাহলে তো সেই রবীন্দ্রনাথ ঠাকুর আর ছাগলের গল্প হয়ে গেল। রবীন্দ্রনাথ ঠাকুরেরও দাঁড়িয়ে আছে, ছাগলেরও দাঁড়িয়ে আছে, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর ইজ ইকুয়াল টু, ঠিক সেই রকম যুক্তি সামনে রাখা হচ্ছে। তারই সঙ্গে সুকান্ত মজুমদার এই যে কথাটা বলছেন যে এই হয়রানিটুকু যদি সহ্য করতে না পারেন তাহলে ভোট ফোট বন্ধ করে দিন, দিদিকেই মুখ্যমন্ত্রী করে রেখে দিন প্রত্যেকবার, এটা একটা অবাস্তব কথা। ভোট দেওয়াটা আমার অধিকারের মধ্যে যেমন পড়ে, তেমনি প্রশাসনের কাছে আমার হয়রানি কেন হচ্ছে এই প্রশ্ন করাটাও আমার নাগরিক অধিকারের মধ্যে পড়ে, এবং প্রশাসন তার জন্য কিছু একটা সুরাহা করবে সেটা প্রশাসনের দায়িত্বের মধ্যে পড়ে। তারই সঙ্গে ভোট দেওয়া আর এসআইআর এর শুনানির জন্য লাইনে দাঁড়ানো, দুটোর মধ্যে বড় পার্থক্য হলো একটা আমার নাগরিক অধিকার, আরেকটা নাগরিক কিনা সেটা প্রমাণ দেওয়ার জন্য আমার হেনস্থা। আগে হ্যাঁ, যারা সত্যিকারের ভোটার, যারা নাগরিক, তাদের সঙ্গে যেটা হচ্ছে সেটা সত্যিকারের হেনস্থা এবং সেটা হয়রানি। এবার বিষয়টা এরকম নয় যে আপনি হয়রানি নিয়ে প্রশ্ন তুলছেন মানেই আপনি মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই রেখে দিতে চান। এটা হচ্ছে আপনাকে চটি চাটা হিসেবে দাগিয়ে দেবার একটা লোপ্পাই বল। প্রশ্ন করেছে মানেই খারাপ, এই প্রশ্ন করেছে মানেই খারাপ, এই বিষয়টা শুধুমাত্র বাম আমলে আমরা দেখেছি, তৃণমূল আমলে হচ্ছে তেমনটা তো নয়, বিজেপিরও হচ্ছে, বিজেপিও সগর্বে এটাকে এনজয় করছে, এটাই আমাদের কালচার। আপনি কেন এসআইআর এর শুনানির জন্য লাইনে দাঁড়িয়ে মানুষকেই হয়রানি পোহাতে হচ্ছে এই প্রশ্ন তুলছেন মানেই আপনি কোনো একটা দলের সমর্থক তা নয়। আপনি এসআইআর কে সমর্থন করেন মানেই আপনি কোনো একটা দলের সমর্থক তা নয়। আপনি ফুচকায় বেশি করে ঝাল খেতে চাইছেন মানেই আপনি চান আপনার আলসার হোক তা নয়। আপনি আজকে গাড়িটা আস্তে চালাতে বলছেন মানেই আপনি গতির বিরুদ্ধে তা নয়। এবং এই যে কথাটা বলা হচ্ছে না যে আপনারা তো চান আসলে দেখতে যে প্রত্যেকবার দিদি মুখ্যমন্ত্রী থেকে যান, আজকেই আপনি ওনাদের সামনে গিয়ে এই কথাটা বলুন, আহা নরেন্দ্র মোদী কি ভালো প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী থেকে যান, আর কোনো নির্বাচন হওয়ার দরকার নেই, বরং আমরা বন্ধ করে দিই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে যান। এই কথা আপনি গিয়ে বলুন, দেখবেন ওনারা কি খুশি হয়ে যাবেন, সঙ্গে সঙ্গে বলবেন আহ এই এরকমটা হয় না, আমার শুনে খুবই ভালো লাগলো, কিন্তু আসলে এটা তো হবে না, তবে বলেছো বেশ ভালো করেছো, আমার কিন্তু শুনতে খুব ভালো লেগেছে। পুরোটাই পার্সপেক্টিভের ব্যাপার, আপনি কোন দিকে দাঁড়িয়ে বলছেন, কার পক্ষে বলছেন, সবটাই তার উপর নির্ভর করছে। আরে কিসের এত হয়রানি, কিসের কথা বলছো তুমি, খালি বানিয়ে বানিয়ে কথাবার্তা, কোথায় হয়রানি হচ্ছে? বেশ, তাহলে কয়েকটা ঘটনা উদাহরণস্বরূপ সামনে রাখা যাক। প্রথম কথা, আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল নো ম্যাপিং ভোটার, তাদের তালিকা প্রকাশ করতে হবে, সমস্ত সরকারি যে দপ্তরগুলো রয়েছে, বিডিও অফিস, সেখানে সব টাঙিয়ে দিতে হবে সেই তালিকা। তারই সঙ্গে কাদের ডেকে ডেকে পাওয়া যায়নি, কাদের সাড়া পাওয়া যায়নি সেই তালিকাও দিতে হবে, যাদের ডাকা হচ্ছে তাদের কেন ডাকা হচ্ছে, লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকা সবটাই দিতে হবে, একদম পরিষ্কার করে টাঙিয়ে দিতে হবে। খুব ভালো কথা। তো এবারে জানা গেল যে শনিবার রাতে সেই তালিকা এসে পৌঁছেছে দিল্লি থেকে আমাদের পশ্চিমবঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। এবার তার সঙ্গে বলা হলো যে ওই তালিকা সঙ্গে সঙ্গে সমস্ত ইআরওদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার রবিবার থেকে সেই তালিকা, সুপ্রিম কোর্টের নির্দেশে যে তালিকা প্রকাশ হওয়ার কথা সেটা টাঙিয়ে দেওয়া শুরু হয়ে যাবে। রবিবার থেকে সেই তালিকা সব জায়গায় একদম দেখতে পাওয়া যাবে। খুব ভালো কথা। এইবার তাহলে প্রশ্ন উঠতে শুরু করলো যে রবিবার থেকে যদি তালিকা টাঙিয়ে দেওয়া হবে, দিল্লি থেকে তালিকা এসে পৌঁছেছে শনিবার, এরকম হয় তাহলে তার আগেই অলরেডি বিভিন্ন জায়গায় যে তালিকা বেরিয়ে গেছে সেগুলো কিসের তালিকা, কোত্থেকে এলো সেই তালিকা, এটা কি আদৌ আসল তালিকা না নকল তালিকা, এই তালিকা কে পাঠালো? এবং এই নিয়ে যখন প্রশ্ন উঠতে শুরু করলো তখন নির্বাচন কমিশন গিয়ে একখানা বার্তা দিল যে দেখুন, আগেই যে সমস্ত জায়গায় তালিকা টাঙিয়ে দেওয়া হয়েছে সেই সমস্ত জায়গার যে জেলা নির্বাচনী আধিকারিকরা রয়েছেন তাদের আমরা শোকজ করব, তাদের কাছে আমরা জানতে চাইবো, রিপোর্ট চাইবো যে কি হয়েছে সেখানে। বুঝলেন তাহলে বিষয়টা? এবং তারই সঙ্গে এখানে আরো একটা বিষয়, রবিবার থেকে তালিকা টাঙানো শুরু হবে এমনটা বলা হলো, কিন্তু রবিবার তো ছুটির দিন, তাই সব জায়গায় মোটেই তালিকা বেরোয়নি। তার সঙ্গে আবার 26শে জানুয়ারি পড়ে গেছে, 26শে জানুয়ারিও তো ছুটি, তাহলে সেদিনকেও তো হবে না। তাহলে মঙ্গলবার বুধবার আপনি মোটামুটি ধরে রাখুন, বুধ বা বৃহস্পতিবার গিয়ে কিন্তু ফাইনালি আপনি তালিকা সব জায়গাতে নিশ্চয়ই দেখতে পাবেন। তাও আবার নিশ্চিতভাবে বলতে পারছি না, টেন্টেটিভলি ধরে রাখুন মোটামুটি বুধবার বৃহস্পতিবারের মধ্যে আপনি এই তালিকা দেখতে পাবেন। এবার অনেকেই বলতে পারেন, ধুর তুমি তালিকা নিয়ে কি করবে, তালিকা না হয় একটু দেরিতে এসেছে, কোন তালিকা বেরিয়েছে কেউ কিছু জানে না, মোটামুটি তো দেখতে পেয়ে যাবে, আর তাছাড়া অনলাইনে দেখো না, অনলাইন হলেই হয়ে যাবে। বেশ, ঠিক আছে, মানলাম। এরপর আরেকটি ঘটনার কথা সামনে এসেছে, জানা যাচ্ছে পশ্চিমবঙ্গের একজন বিডিও তথা এইআরও, তাকে নির্বাচন কমিশনের তরফ থেকে সাসপেন্ড করে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার জন্য নির্দেশ পাঠানো হয়েছে আমাদের
পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে। জানা যাচ্ছে যে ওই যে বিডিও তথা AERO তিনি 11 জনকে তার আন্ডারে নিযুক্ত করেছিলেন যারা শুনানির কাজকর্ম করছিলেন। আর এই যে 11 জনকে নিযুক্ত করা হয়েছিল তাদের জন্য কমিশনের কাছ থেকে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি। মানে এর মানেটা কি হলো, ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো নির্বাচন কমিশনের তরফ থেকে মুখ্য নির্বাচনী আধিকারিককে জানানো হয়েছে যে ওই যে বিডিও বা AERO তিনি এই যে 11 জনকে নিযুক্ত করেছেন তাদের অসাধু উপায়ে নিযুক্ত করেছেন, তাই তার বিরুদ্ধে যা যা পদক্ষেপ নেওয়া সেগুলো হতে হবে। এবং তারই সঙ্গে বলা হচ্ছে ওই যে 11 জনকে নিযুক্ত করা হয়েছিল তারা যত জনের শুনানি করেছেন তাদের শুনানি আবার করতে হবে, কারণ সেখানে বিস্তর গরমিল পাওয়া গেছে এবং তাড়াতাড়ি এই কাজটা আবার করতে হবে, সেই নিয়ে রিপোর্টও পাঠাতে হবে নির্বাচন কমিশনকে, সে কথাও জানানো হয়েছে। এইবার আপনি ভাবুন তাহলে এই যে যারা নিযুক্ত হয়েছিলেন 11 জন তারা অসাধু উপায়ে নিযুক্ত হয়েছিলেন, তারা যাদের ডাকছেন আদৌ তাদের ডাকার কথা কি না, আসল তালিকা থেকে ডেকেছেন না নকল তালিকা থেকে ডেকেছেন, এগুলো কিছুই সাধারণ মানুষের জানার কথা নয়। এগুলো নির্বাচন কমিশনের দেখার কথা, মুখ্য নির্বাচনী আধিকারিকের দেখার কথা, তাদেরই এই বিষয়টাকে একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেখে সমস্ত দিকে এগোনোর কথা, কিন্তু সেখানে এই জিনিসটা হয়েছে। এবার এই যে 11 জন অফিসার মিলে যত জনের শুনানি করেছেন সব ক্যান্সেল, সেই মানুষগুলোকে তার মানে আবার যেতে হবে শুনানির জন্য, আবার লাইনে দাঁড়াতে হবে। আপনি ভাবুন এই 11 জন মিলে যদি 1 লাখ মানুষের শুনানি করে থাকেন, সেই 1 লাখকে আবার নিজের কাজ ব্যবসা সমস্ত কিছু ফেলে দিয়ে গিয়ে লাইনে দাঁড়াতে হবে। অসুস্থ থাকুন, বয়স্ক থাকুন, বাইরে থাকুন, আপনাকে এসে লাইনে দাঁড়াতে হবে এবং এই কাজটা আবার করতে হবে। তার মধ্যে যদি একজনও বিরক্ত হয়ে যান, একজনও যদি হয়রানি নিয়ে কোনো প্রশ্ন তুলে ফেলেন, সঙ্গে সঙ্গে তিনি কি হয়ে যাবেন? দেশদ্রোহী, ঘুষপেটিয়া, এটুকু হয়রানি সহ্য করতে পারছে না, নাটক করছে, মিথ্যে কথা বলছে, চটি চাটা। সবশেষে লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা। আপনারা জানেন লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে নোটিশ ধরিয়ে দেওয়া হচ্ছে সবাইকে। তা কি ধরনের লজিক্যাল ডিসক্রিপেন্সি হচ্ছে, কি ধরনের ভুলভাল হচ্ছে? একটা ঘটনার কথা বলি আপনাদের। কাটোয়ার এক বাসিন্দা BLO হিসেবে কাজ করছেন SIR প্রক্রিয়ায়, তার নাম আতিয়ার রহমান। নামটা শুনেই প্রথমেই দাগিয়ে দেবেন না, আগে শুনুন। তিনি একজন স্কুলের গণিতের শিক্ষক। এবার তিনি BLO হিসেবে নিজের যে কাজ করেছেন, সমস্ত ফর্ম বিলি করা, বাড়ি বাড়ি গিয়ে সেই ফর্ম নিয়ে আসা, তারপর সমস্ত কিছু আপলোড করে ডিজিটাইজ করে দেওয়া, এগুলো অত্যন্ত দক্ষতার সঙ্গে সময়ের আগে শেষ করে দেওয়ার জন্য প্রশাসনের তরফ থেকে তাকে পুরস্কৃত করা হয়েছিল, নির্বাচন কমিশনের তরফ থেকে তাকে পুরস্কৃত করা হয়েছিল। তার মানে এই ব্যক্তি শিক্ষিত, তিনি টেক স্যাভি, ডিজিটাল যে কাজটা আছে আপলোড করা ডিজিটাইজ করা সেটাও তিনি একদম সুন্দরভাবে করে ফেলেছেন এবং তার কাজের যে দক্ষতা, যতটা দ্রুততার সঙ্গে ভালোভাবে তিনি কাজটা করে ফেলেছেন সেটাও অবশ্যই প্রশংসাযোগ্য। এবার এই আতিয়ার রহমানের হাতে নোটিশ এসেছে, লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশ তিনি নিজে পেয়েছেন। তার এবং তার মার দুজনের কাছেই নোটিশ এসেছে, দুজনকেই শুনানির লাইনে গিয়ে দাঁড়াতে হবে। এবার আতিয়ার রহমান তিনি নিজেই বলছেন 2002-এর যে ভোটার তালিকা সেখানে তাদের দুজনের নাম ছিল, তারপরেও তাদের গিয়ে দাঁড়াতে হবে এবার শুনানির লাইনে। তার কারণটা হচ্ছে যে সফটওয়্যারে, যে অ্যাপে এই সমস্ত কিছু আপডেট হচ্ছে সেখানে তার এবং তার মায়ের নাম সম্পূর্ণভাবে ঠিকঠাকভাবে আসেনি এবং সেই কারণেই তাদের গিয়ে লাইনে দাঁড়াতে হচ্ছে। তার মানে সমস্যাটা সফটওয়্যারের। তার মানে এই এত বড় একটা কর্মকাণ্ডের জন্য যে ধরনের সফটওয়্যার দরকার, যে ধরনের সিস্টেম দরকার সেটা প্রথমত নেই। এইবার তাহলে যেটা নির্বাচন কমিশন করতে পারে, সফটওয়্যারটা ক্রমাগত আপডেট করা হতে পারে যাতে এই ধরনের লজিক্যাল ডিসক্রিপেন্সিগুলোকে আটকানো এবং এদের কাছে শুনানির নোটিশ যাওয়া এটা বন্ধ হয়। ক্রমাগত সফটওয়্যারটা আপডেট হতে থাকবে, সেই জিনিসটাও তার মানে সঠিকভাবে হচ্ছে না। এবং এই যে একজন BLO তিনি নোটিশ পেয়েছেন বিষয়টা তো তা নয়, প্রচুর BLOরা নিজেরা নোটিশ পেয়েছেন এবং তারাও এই একই কথা বলছেন যে আমরা যখন অ্যাপে জিনিসটাকে আপলোড করেছি, সফটওয়্যারে যখন জিনিসটাকে আমরা আপলোড করেছি সেখানে এটা ভুলভাবে এসেছে, সেখানে এই জিনিসটা ধরতে পারেনি সফটওয়্যার এবং সেই কারণে এইভাবে ডাকা হচ্ছে। প্রচুর BLOরা কিন্তু একথাও বলছেন ছোটখাটো ভুলের জন্য, যেখানে বলা হয়েছিল যে বাড়ি থেকে জাস্ট নথি নিয়ে এসে তারা নিজেরাই অ্যাপে আপলোড করে দিতে পারবেন, তাদের আর শুনানির জন্য ডাকা হবে না, সেটাও কিন্তু BLOরা করেছেন, কিন্তু তারপরেও শুনানির নোটিশ যাচ্ছে। এবং তারই সঙ্গে অনেক ক্ষেত্রে BLOরা এই অভিযোগ করছেন যে তারা যখন অ্যাপে আপডেট করতে চাইছেন কিছু, সেই জিনিসটা হচ্ছে না, বারবার চেষ্টা করছেন কিন্তু তাও হচ্ছে না। এবার আপনি এখানে বলতে পারেন যে বিহারেও তো হয়েছে, কই সেখানে তো হলো না, অন্য রাজ্যে তো SIR নিয়ে এত সমস্যা হচ্ছে না, এসব অভিযোগ আসছে না। দেখুন নির্বাচন কমিশন নিজে বলেছে যে নির্বাচন কমিশন যত এই জিনিসটা করছে, SIR করছে বিভিন্ন রাজ্যে, যা যা সমস্যার সম্মুখীন তারা হচ্ছে সেগুলো শিখে নিয়ে তারা সেটাকে শুধরে পরের জায়গায় অ্যাপ্লাই করার চেষ্টা করছে। বিহারের ক্ষেত্রে যে সমস্যাগুলো হয়েছিল সেগুলো নিশ্চয়ই তার মানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তারা শুধরে নিয়ে পশ্চিমবঙ্গ
পশ্চিমবঙ্গে কাজটা করছে, পশ্চিমবঙ্গ থেকে যে পরিমাণ সমস্যার কথা উঠে আসছে সেগুলোকে শুধরে নিয়ে তারা এগোবে, অন্য জায়গায় যাবে, এইভাবে করতে করতে ফাইনালি এই এসআইআর প্রক্রিয়াটা নিশ্চয়ই খুব স্মুথ একটা স্টেবল প্রক্রিয়ায় পরিণত হবে। কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যখন এটা হচ্ছে, এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে যখন যাচ্ছে, এখন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ভোটারদের যে হয়রানির সম্মুখীন হতে হচ্ছে, যেভাবে হেনস্থা হতে হচ্ছে, বিএলওদের ওপরে যে পরিমাণ চাপ সৃষ্টি হচ্ছে এবং বিএলওদের ওপর সাধারণ মানুষের ক্ষোভ যেভাবে আছড়ে পড়ছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। নির্বাচন কমিশনের নিযুক্ত পশ্চিমবঙ্গের স্পেশাল অবজারভার যিনি রয়েছেন সুব্রত গুপ্ত, তিনি বলছেন লজিক্যাল ডিসক্রিপেন্সি হওয়ার পর থেকে নির্বাচন কমিশনের কাজ কিন্তু আরো বেড়ে গেছে, কারণ সংখ্যাটা অনেক। আর একটু বেশি সময় পাওয়া গেলে আমরা আরো ভালোভাবে হয়তো করতে পারতাম, কিন্তু অতটা সময় আমরা পাইনি। এপ্রিল মাসের মধ্যে ভোট করতে হবে, অতএব তার মধ্যেই পরিকল্পনা করে আমাদের গোটা বিষয়টা সামনে রাখতে হয়েছে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করা সম্ভব, সেটা কিন্তু তথ্য দেখে আমরা বুঝতে পারছি। আমাদের কাজ অনেক বেড়ে গেছে, কিন্তু সময় কম। সময় আর একটু বেশি পেলে আরো ভালো করে কাজটা হতে পারতো। সময় কম, কাজ বেশি, কাজ আরো বেড়ে গেছে, কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের কাজটা শেষ করতেই হবে। এটা আপনার কি মনে হয়, আরো বেশি করে ভুল হওয়ার মন্ত্র নাকি আরো বেশি ঠিক হওয়ার মন্ত্র? কোনটা? যারে দেখতে নারী তার চলন বাঁকা, নাকি যাকে প্রাণে ধরি তার জুতো নিজের মুখে মারি? কোনটা? ইউ চুজ। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।